গুড মর্নিং। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তো ইউনিট অ্যান্ড ডাইমেনশনে আমরা কি কি পড়বো? খুব শর্ট করে পড়বো, খুব বড় করে পড়া দরকার নেই, কারণ যেই বা নিটের জন্য আশা করি তোমাদের বেসিক আইডিয়াটুকু আছে, কিন্তু এটা একটা রিভিশন কোর্সও বলতে পারো। তো প্রথমত পড়বো আমরা একক কাকে বলে এটা জানবো, মূল একক, লব্ধ একক, একক পদ্ধতি, একক লেখার পদ্ধতি, মেট্রিক পদ্ধতি। খুব অল্প করে এই জায়গাটুকু জাস্ট টাচ করে যাব, কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো হলো ভৌত রাশির মাত্রাটা কি এবং ক্যালকুলেট করার পদ্ধতি, ডাইমেনশন ফর্মুলা ক্যালকুলেট করার কি পদ্ধতি আছে সেই পদ্ধতিটা, এবং তার সাথে সাথে প্রিন্সিপাল হোমোজেনিটি চলে আসছে, অ্যালজেব্রিক কম্বিনেশনস, মাত্রার ব্যবহার কি কোথায় কোথায় হয়, ইম্পর্টেন্ট যে জায়গাটা তোমাদের কাছে মনে হতে পারে সেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইম্পর্টেন্ট ডাইমেনশনগুলো, যেগুলো না হলে তুমি প্রবলেম সলভ করতে পারবে না। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকে গোটাটা। ওকে, তো প্রথমত আমরা আজকে একক সম্পর্কে যদি জানতে হয়, একক কাকে বলছি। একক হচ্ছে যখন তুমি কোনো রাশি মাপতে যাচ্ছ তখন একটা কি করতে হচ্ছে না, সুবিধাজনক কিছুর সাথে তুলনা করতে হচ্ছে। একটা সুবিধাজনক আহ, কিছুর সাথে মানে কিছুর সাথে তুলনা করতে হচ্ছে। কার সাথে তুলনা করবে? তুমি ওজন মাপতে যাচ্ছ, অবশ্যই ওজনের সঙ্গে তুলনা করবে। তুমি যদি লেন্থ মাপতে যাও বা দৈর্ঘ্য মাপতে যাও, তোমাকে তোমার একটা দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করতে হবে। তুমি একটা টেবিল এর দৈর্ঘ্য মাপছো, তোমার এই মুহূর্তে সুবিধাজনক একক যদি হয় তোমার হাত, এবং এই দৈর্ঘ্যটা যদি হয় তোমার 4 হাত, তার মানে 4 গুণ 1 হাত, এই হাতটা এখন তোমার ইউনিট বা একক, তাই না? ইউনিট বা একক কেন বলা হচ্ছে? কারণ 1 হাতের মাল্টিপ্লিকেশনে আসছে, মানে একের মাল্টিপ্লিকেশনে আসছে, একের কোন একটা মাল্টিপ্লিকেশন আসছে বলে এটা ইউনিট। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে একটা সহজ জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এবং আইডিয়াটা খুব মজার, সেটা হচ্ছে যে মেজারমেন্ট মানে কি হলো তাহলে? মেজারমেন্ট মানে হলো নিউমেরিক্যাল ভ্যালু। কোনটা নিউমেরিক্যাল ভ্যালু তুমি জানো? এইটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু গুণ ইউনিট। যে কোনো মেজারমেন্ট করলে তুমি এইটাই পাবে, নিউমেরিক্যাল ভ্যালু গুণ ইউনিট। বাট সমস্ত মেজারমেন্টে বা সমস্ত কিছু, সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির যে ইউনিট থাকবে তার কোনো মানে নেই। তাদের নেই, তাদের ক্ষেত্রে আমরা এই ইউনিটটা পাবো না। স্পেশালি যদি দুটো একই জিনিসের ডিভিশন হয়, দুটো কোয়ান্টিটি তুমি মাপছো, সেই দুটো কোয়ান্টিটির ডিভিশন, যেমন ধরো দৈর্ঘ্য 4 হাত, প্রস্থ প্রস্থ 3 হাত, তুমি এদের রেশিও বের করবে, তাহলে দৈর্ঘ্য ভাগ প্রস্থ কত হচ্ছে? 4 হাত বাই 3 হাত। তাহলে হাতে হাতে কাটাকাটি, 4/3। এর কোনো ইউনিট নেই, ইউনিটলেস, এটা ইউনিটলেস। তো এরকম ইউনিটলেস কোয়ান্টিটি অনেক আছে। যে সমস্ত বিষয়গুলো রিলেটিভ, অর্থাৎ অন্যের সাপেক্ষে মাপা হচ্ছে, এই ধরনের আহ, কি বলবো, একটার সাপেক্ষে অন্যটা মাপা হচ্ছে, তুলনা করা হচ্ছে, তখন আমরা পাবো কোনো ইউনিট পাবো না। শুধুমাত্র যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, যেমন এখানে আমরা পেয়েছি একটা নিউমেরিক্যাল ভ্যালু। অর্থাৎ রিলেটিভ ব্যাপারটা হলে ইউনিট থাকবে না। রিলেটিভ যদি কোনো নাম্বার থাকে, নাম্বারের কোনো ইউনিট হয় না। 2 3 4 5 7 তুমি কাউন্ট করতে যাচ্ছ, কোনো নাম্বার নেই। রিলেটিভ হলে, নাম্বার হলে বা রেশিও হলে কোনো ইউনিট থাকছে না। সহজ কথা, সহজভাবে, সরাসরি। দ্বিতীয়ত আমরা যে বিষয়টা নিয়ে করবো সেটা হচ্ছে একক, যেটা হচ্ছে মূল একক। একক কিন্তু আলোচনাই করছি আমরা। মূল একক, মূল একক। এখন মূল এককটা কি জিনিস? আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটির সংখ্যা কত? ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি যা ইচ্ছে তৈরি করতে পারো, যা ইচ্ছে হতে পারে, তৈরি করা সম্ভব। এখন সমস্ত ইউনিটের বা সমস্ত কোয়ান্টিটির তো তুমি যদি আলাদা আলাদা করে ইউনিট তৈরি করতে যাও, তাহলে কি হবে? সেটা একটা বিরাট একটা হিউজ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, যেটা আমরা অ্যালাউ করছি না। সেই জন্য কি হচ্ছে, ভৌত রাশিদের আমরা বা কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটিদের আমরা কি করছি না, কয়েকটি অল্প অল্প কয়েকটি, মাত্র অল্প কয়েকটি
মৌলিক এককে আমরা আলাদা করে নিচ্ছি। তাহলে মূল একক হচ্ছে সেইগুলো যেসব ভৌত রাশি দুটো প্রপার্টি মূলত আছে, যেসব ভৌত রাশি অন্যের উপর নির্ভর করে না বা পরস্পরের উপর নির্ভর করে না, পরস্পরের উপর নির্ভরশীল নয়, নির্ভর করে না। দ্বিতীয়ত, যাদের দিয়ে এদের সাহায্যে মানে যে সমস্ত ইউনিটের সাহায্যে অন্য যে কোনো জিনিস তৈরি করা সম্ভব, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি করা সম্ভব, এই ভৌত রাশি অর্থাৎ মূল একক এদের সাহায্যে কি করা যায়? এদের সাহায্যে তুমি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি করতে পারো। বেসিক্যালি বেশ কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে যেগুলো আমরা ব্যবহার করব, একটুখানি ওয়েট করে, সমস্ত আসছে আস্তে আস্তে, জাস্ট ডেফিনেশন দিচ্ছি কারা কারা এই মূল একক হচ্ছে সেগুলো আমরা আসছি। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে লব্ধ একক। লব্ধ লব্ধ একক মানে পাওয়া, লব্ধ মানে পাওয়া। হ্যাঁ, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো তৈরি হলো মূল একক দ্বারা, তো মূল একক দ্বারা তৈরি, মূল এককদের দ্বারা তৈরি কিভাবে? কিছু অ্যালজেব্রিক কম্বিনেশনের মাধ্যমে। তো খাতা কলম কি সঙ্গে আছে? না থাকলে নিয়ে বসে পড়ো, কারণ এই জিনিসগুলো জাস্ট পরীক্ষার আগে একবার চোখ বুলাতে বেশিক্ষণ সময় লাগবে না, হার্ডলি মিনিট 5-7 লাগবে গোটাটাকে চোখ বুলাতে। সো আমার মনে হয় এটা তোমরা কপি করে নিতে পারো, কপি করে নেওয়া উচিত। যাই হোক, মূল একক দ্বারা যারা তৈরি হচ্ছে সেই এবং অ্যালজেব্রিক কম্বিনেশনের মাধ্যমে, অ্যালজেব্রিক কম্বিনেশন আমরা পড়বো আবার সামনে, তো তাদেরকে আমরা বলছি লব্ধ একক। এখন একক পদ্ধতি অনেকগুলো আছে। চলতি একক পদ্ধতি, মানে চলতি একক পদ্ধতি বলতে সবাই যে একক পদ্ধতিগুলো মানে, একক পদ্ধতি কি কি? একক পদ্ধতি আমরা মূলত 3 ধরনের ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সিজিএস, এমকেএস এবং এসআই। এছাড়া রয়েছে এফপিএস। এফপিএসে সাধারণত আমাদের ব্যবহার করা একটু কঠিন, সেটা আমি একটুখানি কিছু কনভার্সন বলে দেবো যাতে করে তোমরা এফপিএস থেকে আমাদের নর্মাল ইউনিটে কনভার্ট করে নিতে পারো। আচ্ছা, প্রথমে সিজিএস। সিজিএসে কি দেখছি আমরা? সিজিএসে মূলত 3টে মৌলিক একক আছে। মৌলিক একক 3টে। কি কি? ভর, যার একক সিম্বল হচ্ছে জি বা গ্রাম। লেন্থ, এটা বাংলায় গিয়ে ভালো হতো দেখে, লেন্থ যেটাকে বলা হচ্ছে সেন্টিমিটারে। এবং ওয়ান অফ দ্য মোস্ট বাজে ব্যাপার যেটা, সেটা আমি এখানে একটা ফুলস্টপ দিয়ে ফেলেছি। ভর, লেন্থ এবং সময়। তো সময় তো আমরা জানি সময় কি দিয়ে মাপে? সময় তুমি যেভাবেই মাপো না কেন, সময় হচ্ছে সেকেন্ডে মাপছে। 3টে মৌলিক একক পেলাম। এবার হচ্ছে এমকেএস। এমকেএসও প্রথমে ভর, লেন্থ এবং সময় দিয়েই চিন্তাভাবনা করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এর সাথে আরও একজনকে অ্যাড করা হয়েছে, সেই হিসাবে এর 4টে মৌলিক একক। কটা? 4টে মৌলিক একক। কি কি? ভর, যেটাকে মাপা হবে কিলোগ্রামে। লেন্থকে মাপা হবে মিটারে। সময় সেকেন্ডে। এবং আরও একজন ইম্পর্টেন্ট ব্যক্তি বা আমাদের মেম্বার বেড়েছে, যেটা বললাম 4 নম্বর, সে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যাকে আমরা অ্যাম্পিয়ার বলবো, সিম্বল হচ্ছে এ। এবং শেষ অবধি আমাদের কাছে যেটা থাকছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা বিষয়, যেটা শুরু হয়েছিল 1960 বা তাও আগে হয়তো শুরু হয়েছিল। এই 1960 যতদূর আমি আমার যতদূর জানা আছে প্রথম সম্মেলন হয়েছিল, কিন্তু 1971 লাস্ট কনভেনশনে এটাকে মডিফাই করা করে 7খানাতে আনা হয়েছিল। এসআই 7খানা আছে, মেম্বার 7জন, এবং 2টো আছে সাপ্লিমেন্ট। তো 7টা এবং 2টো
মূল একক 7টা, সঙ্গে 2টো সাপ্লিমেন্টারি। কি কি তারা? ভর কেজিতে মাপা হবে, লেন্থ বা দৈর্ঘ্য যেটা সেটা মাপা হবে মিটারে, গুড। সময়কে মাপা হবে সেকেন্ডে, ভালো কথা। তড়িৎ প্রবাহ মাত্রা এটাকে মাপা হবে অ্যাম্পিয়ারে, অর্থাৎ এমকেএসে 4টে তো রইল, এর সাথে আরও অ্যাডিশন হলো 3টে। তাপমাত্রা, তাপমাত্রাকে বলা হবে, মাপা হবে কেলভিন। কেলভিন, লর্ড কেলভিনের নামে, লর্ড কেলভিন একজন অসাধারণ বিজ্ঞানী, তোমরা তার নাম জানো। তারপরে আছে দীপন প্রাবল্য, মানে কোনো আলো কতটা উজ্জ্বল সেটা মাপার একটা এককে মূল একক হিসেবে ধরা হয়েছে দীপন প্রাবল্য। সেটাকে মাপা হয়েছে ক্যান্ডেলাতে, এবং যার ইউনিট হচ্ছে সিইডি, স্মল ডি। এবং শেষ অবধি আণবিক পরিমাণ, আণবিক পরিমাণ সাবস্টেন্সের সেটাকে মাপা হয় মোলে। তোমরা মোল সম্পর্কে তো কেমিস্ট্রি বা ফিজিক্স দুটোতেই পড়েছো। মোলে সিম্বল হচ্ছে এমওএল। কটা হলো? 1 2 3 4 5 6 7, 7টা। এছাড়া যে দুটো সাপ্লিমেন্টারি আছে তারা হচ্ছে কোণ, কোণ এবং ঘন কোণ। কোণের একক হচ্ছে রেডিয়ান এবং ঘন কোণ হচ্ছে স্টেরেডিয়ান। তো কোণ এবং ঘন কোণ এই দুটোকে মাপা হচ্ছে রেডিয়ান এবং স্টেরেডিয়ান। ডিগ্রির এখানে কোনো জায়গা নেই, মাইন্ড, ডিগ্রি নয়। ওকে, তাহলে আমরা একটুখানি, আমি কোন কোনটা ঘন কোন কোনটা সেটার ডিটেলস আলোচনায় আমি যাব না, বারবার বলেছি আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না এক্ষেত্রে। আমি ধরে নিচ্ছি যে আমরা এখানে জানি যে এই কনসেপ্টগুলো পরিষ্কার আমাদের কাছে, কিন্তু কিছু জিনিস মনে রাখার প্রয়োজন আছে। মনে রাখা, কি কি মনে রাখা? প্রথমত যে 360 ডিগ্রি সমান সমান 2 পাই, প্রবলেম সলভে কাজে লাগবে। 2 নম্বর, বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে পুরো কোণ কত হবে? পুরো কোণ 2 পাই। 3 নম্বর, কোন গোলকের পুরো কোণ কত? গোলকের পুরো কোণ সে হচ্ছে 4 পাই। অ্যাকচুয়ালি গোলকের কোণ হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা হচ্ছে ঘন কোণ যেটা, সেটা। ওকে, তো এখন মোটামুটি 3টে আমি এফপিএস এর কথা বলছিলাম। তো এফপিএস সম্পর্কে এবং হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে দেওয়ার আছে, যেটা মনে রাখতে পারলে তোমাদের পক্ষে খুব উপকার হবে। সেটা হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান সমান সমান কত? 1 রেডিয়ান সমান সমান ডিগ্রিতে আমরা অভ্যস্ত 57.3 ডিগ্রি হয়ে থাকে। ওকে, যাই হোক, আমি কিছু কনভার্সনের কথা বলছিলাম যে এফপিএস টু এসআই এবং এসআই টু এফপিএস। দেখো, এটা আমাদের শুধুমাত্র ফিজিক্স বলে না, এটা আমাদের দৈনন্দিন প্রত্যেক দিনে কাজে লাগবে। 1 ইঞ্চ, 1 ইঞ্চ মানে 2.54 সেন্টিমিটার। ওকে, এটা কিন্তু কাজে লাগে। আচ্ছা, 1 ফিট, দেখো এগুলো কিন্তু সব, এই বাঁ দিকে যেগুলো আছে এরা কিন্তু সব এফপিএস এর, আর এরা হচ্ছে আমার সিজিএস বা বা এসআই। সেন্টিমিটার সিজিএস, আমি এটাকে এসআইতে কনভার্ট করতে পারি, জানা আছে পদ্ধতি। যাই হোক, 1 ফিট মানে হচ্ছে 30.48 সেন্টিমিটার। মাইল, 1 মাইল সমান সমান মোটামুটিভাবে 1.6 কিলোমিটার ধরে তোমার প্রবলেম সলভ করতে পারো। এই ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1.609, কিন্তু আমরা এটা প্রবলেম সলভিং এর জন্য আমরা এটাকেই নেব। ওকে, 1.6। পাউন্ড, পাউন্ডকে লেখা হয় এলবি দিয়ে। পাউন্ড 453.6 গ্রাম। বুঝতে পারছো এইরকম উদ্ভট কনভার্সন নাম্বারস রয়েছে সব, যে সুতরাং আমাদের প্রবলেম সলভ করতে একটু প্রবলেম হওয়ারই কথা। যদিও তুমি যদি কোটাটাই এফপিএস এ করো তাহলে এত প্রবলেম হবে না। নেক্সট, তো আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট বলতে এই কারণে বলছি, যদি কখনো তোমাদের এই ধরনের প্রবলেম আসে, 1 মাইল পার আওয়ার, এটা সমান সমান কত হয়? 0.447 মিটার পার সেকেন্ড। কখনো যদি তোমার মাইল দেওয়া থাকে, সো ইউ ক্যান ইউজ ইট। ইট ইজ কোয়াইট ইন্টারেস্টিং না? যাই হোক, এবার কিছু নিয়ম আছে একক লেখার।
একক লেখার নিয়মগুলো আমরা দেখিনি এক ঝলকে। একক লেখার নিয়ম, কি কি নিয়ম আছে, যেটা তুমি কিছু নিয়ম আছে যেগুলো করবে, কিছু করবে না। কি কি? প্রথমত, 1 নম্বর, নো আর্ট, আর্ট চলবে না, অর্থাৎ রোমান ক্যাপিটালে লিখতে হবে সিম্বলগুলো, সিম্বল লিখবে রোমান ক্যাপিটালে। অর্থাৎ তুমি নিউটন লিখতে যাচ্ছ, কেউ এরকম মজা করে এরকম একটা করলো, এটা হবে না, তোমাকে পরিষ্কার 1 নিউটন লিখতে হবে। বুঝা গেল? কোনো আর্ট চলবে না। 2 নম্বর, সেটা হচ্ছে যখন বিজ্ঞানীদের নাম আসছে, বিজ্ঞানীদের নাম নিয়ে একটু কনফিউশন হয়। বিজ্ঞানীদের নাম, দেখো এটাকে আমি একটু সিম্পল করছি, এটা হচ্ছে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কথায় লেখা, হ্যাঁ, কথায় লেখো যখন, তখন কিন্তু পুরোটাই স্মল, বিজ্ঞানীদের নাম হলেও। আর সিম্বলে, সিম্বলে শুধুমাত্র ক্যাপিটালের ফার্স্ট, অর্থাৎ ধরো নিউটন, নিউটন, এককের নাম নিউটন, কথায় লেখা হলো, তাহলে সিম্বল কত হবে, এন এর ক্যাপিটাল কত, এন, এন লিখতে হয় বিজ্ঞানীদের ক্ষেত্রে। আদারওয়াইজ, আদারওয়াইজ যদি অন্য একক থাকে বিজ্ঞানীদের নাম ছাড়া, বিজ্ঞানীদের নাম ছাড়া যদি হয়, তাহলে কথা এবং সিম্বল দুটোই হবে স্মল। কি হিসাবে? স্মল। অর্থাৎ ধরো মিটার, মিটার তুমি লিখছো এখন, তার সিম্বল লিখছো এম, স্মল এম। ক্লিয়ার? এটা একটা কনফিউশন, মানে কনফিউশন হয় অনেক সময়। দেবে না পরীক্ষায়, অনেক সময় দিয়ে দিতে পারে, কনসেপ্ট চেক করার জন্য দিয়ে না দেওয়ার কিছু নেই, অথবা কখনো কোনো ইন্টারভিউতে এগুলো কিন্তু জিজ্ঞেস করার মতন হতেই পারে। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে নো ফুল স্টপ। একটু আগে আমি মনে আছে ফুল স্টপ একটা মুছেছিলাম। নো প্লুরাল, প্লুরাল বা ফুল স্টপ ইউজ করা যাবে না। অর্থাৎ 1 মিটার লিখবো, 30 মিটার্স লিখবো, 30 মিটার্স লেখা যাবে না, এটা 30 মিটারই হবে। ওকে, নো প্লুরাল। 4 নম্বর যে পয়েন্ট আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সলিডাসের। সলিডাসটা কি জিনিস? সলিডাসের কিছু না, এই চিহ্নটা, অর্থাৎ সলিডাস মানে হচ্ছে এই চিহ্নটা, এটা একবারই ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে। ওকে, এটা কিন্তু একবারই মাত্র ব্যবহার করা যাবে যে কোনো ইউনিটে। তুমি ধরো লিখছো জুল পার কেলভিন মোল, রাইট? কিন্তু কেউ যদি লিখে জুল পার কেলভিন পার মোল, এটা ঠিক নয়, এটা ভুল। তো এই ক্ষেত্রে তোমরা আর একটা পদ্ধতি ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে পাওয়ার মেথড, যেটা সেটা হচ্ছে জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ওকে, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস মনে রেখো যে যদি এরকম সিম্বল থাকে, তাহলে এই যে সলিডাস, সলিডাসের পরে যারা আছে তারা সব ইনভার্সে আছে। আর যদি সলিডাসের আগে থাকে তারা ইনভার্সে নেই, তাদের যা পাওয়ার থাকবে তাই। যদি জুল স্কোয়ার থাকতো, জুল স্কোয়ার হতে পারতো। ইটস ওকে, ঠিক আছে। আচ্ছা, এবং ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এই ভুলটা সকলের হয়ে থাকে, সেটা হচ্ছে নো মিক্সড আপ। কিসের মিক্সড আপ হবে না? প্রথমত দুটো জিনিস মিক্সড আপ করবে না, দুটো ইউনিট সিস্টেম যেন মিক্সড আপ না হয়, এবং নাম ও সিম্বল এই দুটো মিক্সড আপ চলবে না। হয় পুরোটা নামে লেখো, নয় পুরোটা সিম্বলে লেখো। দুটো ইউনিট রয়েছে আলাদা করে, যে কোনো একটা ইউনিটে কনভার্ট করো। হয় এসআই রয়েছে বা সিজিএস রয়েছে, দুটো একসঙ্গে মিক্সড আপ করা আছে, হয় এসআইতে করো নয় সিজিএস এ করো, যে কোনো একটাতে করো, নট বোথ। তুমি এসআই এবং সিজিএস একসাথে ইউজ করে দিলে কিন্তু পুরোটা শেষ, তোমার কাজকর্ম সব হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে ইউনিট সম্পর্কে আইডিয়া আমাদের শেষের দিকে চলে এসেছি আমরা। এবার নেক্সট রয়েছে যে মেট্রিক পদ্ধতি। হোয়াট ইজ মেট্রিক? মেট্রিক হচ্ছে কোনো কিছুকে 10 বা 10-এর গুণিতক আকারে প্রকাশ করা। 10 বা 10-এর গুণিতক, 10-এর গুণিতক বলতে কি,
গুণিতক বলাটা ঠিক হলো না, 10-এর পাওয়ার বলাটাই ভালো। হ্যাঁ, মানে গুণিতক কথাটা ঠিক নয়। 10-এর পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে পাওয়ার 10^1, 10^2, ইভেন 10^-3। এভাবে তুমি যখন লিখছো তখন তোমরা জানো যে এটা হচ্ছে হেক্টর, ডেসি এইসবের গল্প। যে 10^-3 মিলি, সেন্টি, ডেসি, তাই এটা হচ্ছে মেট্রিক। এটা নিয়ে ডিটেলস আলোচনাটা বাতুলতা হবে। তার চেয়ে বরঞ্চ আমরা খুব ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম সেখানে আমরা যাই। সেটা হচ্ছে ভৌত রাশির মাত্রা। ভৌত রাশির মাত্রা কি জিনিস, মাত্রা দিয়ে আমরা কি পাই? মূলত মাত্রা দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, মাত্রা মানে হচ্ছে যে কোনো ভৌত রাশি মূল একক বা মূল রাশিগুলোর সাথে কিভাবে সম্পর্কিত। মাত্রা হচ্ছে মূল রাশির সাথে সম্পর্ক, মূল রাশিগুলির সাথে সম্পর্ক, সম্পর্ক। এসআইতে কটা আছে? এসআইতে আছে 7টা। এই 7টা সিম্বল আমাদের জেনে রাখা দরকার আছে। 7টা কে মাত্রার সিম্বলটা আলাদা মনে রাখো। যদি এরকম থার্ড ব্র্যাকেট থাকে তাহলে বুঝবে এটা মাত্রা, এবং ক্যাপিটাল থাকবে সব। মানে ভিতর এইরকম একটা থার্ড ব্র্যাকেট থাকবে এবং ক্যাপিটাল থাকবে ভিতরে। তাহলে এটাকে মাত্রা হিসাবে তুমি ধরে নিতে পারো, যেটা মাত্রার কথাই বলা হচ্ছে। দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাত্রা কত? মাত্রাকে সিম্বল লেখা হয় এল হিসাবে, ভর লেখা হয় এম হিসেবে, ক্যাপিটালে দেখো সব ক্যাপিটাল। সময় ক্যাপিটাল টি। এছাড়া যেটা আমরা বলেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা কত? সেটাকে লেখা হয় এ দিয়ে। ওকে। তাপমাত্রা, তাপমাত্রা একক কি লিখবো আমরা? তাপমাত্রার একক তো আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি মাত্রা। তাপমাত্রা মাত্রা হচ্ছে কেলভিন বা কে, কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে এটাকে। এছাড়া যে আর দুটো রয়েছে সাধারণভাবে খুব যে কাজে লাগে তা নয়, তবুও জেনে রাখার দরকার আছে। সেটা হচ্ছে ক্যান্ডেলা, যেটা অর্থাৎ দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য এর মাত্রাকে লেখা হয় জে দিয়ে। এবং পরিমাণ, বস্তুর যে পরিমাণ সেটা হচ্ছে মোল, যেটা আমরা জানি, সেটাকে লেখা হয় কি দিয়ে না এন দিয়ে। ওকে। এই যে মাত্রাগুলো, এই মাত্রাগুলো মূল মাত্রা, যা দিয়ে আমরা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রাগুলোকে ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেট করার প্রয়োজন কি আছে সেটা আমরা তো ধীরে ধীরে আসবো, যে ব্যবহারটা কোথায় আছে। কিন্তু তার আগে প্রথম ব্যবহার অবশ্যই এক্সামে তো অবশ্যই আসছে, সুতরাং এটা করতেই হবে। নেক্সট আমরা যেটা করছি সেটা হচ্ছে ডাইমেনশনের ফর্মুলা বের করার পদ্ধতি। এবার ডাইমেনশন ফর্মুলাটা কি জিনিস, ডাইমেনশনের ফর্মুলা কি জিনিস বলে তো দিলাম। ডাইমেনশন ফর্মুলা, ডাইমেনশন, ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশনাল ফর্মুলাটা হচ্ছে যে মাত্রাগুলি দিয়ে যখন কোনো ভৌত রাশিকে আমরা প্রকাশ করি তখন সেটাকে আমরা বলবো ডাইমেনশনাল ফর্মুলা। অর্থাৎ এই যে মৌলিক মাত্রাগুলো, মৌলিক মাত্রা দিয়ে প্রকাশ, প্রকাশ কাকে না ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলোকে, কোয়ান্টিটিসগুলোকে। এই যে মাত্রা দিয়ে প্রকাশ করার পদ্ধতি সেটা হচ্ছে একটা ফর্মুলা বা ইকুয়েশনও বলতে পারি আমরা। ওকে। এগুলো বের করার পদ্ধতি কি, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এইগুলো আমাদের বের করতে হবে এবং তার কিছু মেথড আছে। আমি স্টেপ বাই স্টেপ সেগুলো যাচ্ছি। ডাইমেনশনাল ফর্মুলা বের করার পদ্ধতি, ফর্মুলা বের করার পদ্ধতি, করার পদ্ধতি কি পদ্ধতি আছে? স্টেপগুলো দেখি। স্টেপ ওয়ান হচ্ছে ভৌত রাশি ফিজিক্যাল কোয়ান্টিটির ফর্মুলা লিখে ফেলো। কোয়ান্টিটি ফর্মুলা,
প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে তো আমরা এক্সপ্রেস করি কিছু দিয়ে, সেই ফর্মুলাটা লিখতে হবে, অথবা তোমাকে এটা জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটিটা দিয়েছে তোমাকে, সেটা সম্পর্কে তোমার কিছু জ্ঞান থাকতে হবে, অথবা তুমি ডাইমেনশন বের করা কঠিন হয়ে যাবে। সেকেন্ডলি স্টেপ টু কি বলছে না, ফান্ডামেন্টালি যে আমাদের কাছে মৌলিক যে মাত্রাগুলো আছে, ফান্ডামেন্টাল মাত্রা যেগুলো, সেগুলো দিয়ে আমরা কি করব না, কোয়ান্টিটিটাকে আবার রিপ্লেস করব। এই ফর্মুলাটাকে ফান্ডামেন্টাল মাত্রা দিয়ে বা ফান্ডামেন্টাল বা মৌলিক যেটা, কোয়ান্টিটির মাত্রা দিয়ে প্রকাশ করব, মাত্রা দিয়ে প্রকাশ করব, প্রকাশ করব। ভালো কথা। তো স্টেপ 3, এবার একটা একটা করে স্টেপ আসবে। স্টেপ 3, স্টেপ 3টা কি করছে এবার না, এদের সিম্বল লেখো। এবং স্টেপ 4টা হচ্ছে, এটা মজা, অ্যালজেব্রিক কম্বিনেশন। সেটা কি, ধীরে ধীরে ওটা হবে। অ্যালজেব্রিক কম্বিনেশন নিয়ে তো আমরা আলোচনা করবই, ঠিক আছে? তো এইগুলো আমাদের 4টে স্টেপগুলো খেয়াল রাখতে হবে, এবং শুধুমাত্র খেয়াল রেখে তো লাভ নেই, যতক্ষণ না অ্যাপ্লাই করা যাচ্ছে ততক্ষণ তো কিছুই হবে না। ধরে নাও আমি একটা প্রবলেমের কথা বলছি, একটা কোশ্চেন বা প্রবলেম। ভরবেগের ডাইমেনশন কত? ভরবেগের ডাইমেনশন খুব সিম্পল, আমরা স্টেপগুলোকে দেখাবো, জাস্ট সেই জন্য আমরা একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। ভরবেগ মানে কি? ভর গুণ বেগ। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিন্তু বেগ কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়। তাই বেগকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আকারে যদি আমরা লিখে ফেলি, এটা স্টেপ 1। বেগকে এবার আমাদের কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আকারে লিখে ফেলতে হবে। ওকে, তো সুতরাং আমরা এই ব্র্যাকেটটা দিচ্ছি, যদি ব্র্যাকেটটা না দিই তাহলে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আকারে লিখতে পারবো না। ভর বেগ। ওকে, বেগ মানে তোমরা নিশ্চয়ই জানো এটা, যে বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়। সরণ মাপা হয় কি দিয়ে? লেন্থ দিয়ে, তাই তো? তাহলে এটা হচ্ছে, আমি ডিটেলস আর অরিজিনাল ফর্মুলা নয়, জাস্ট কে কার উপর নির্ভরশীল শুধু সেটুকুকে ইন্ডিকেট করছি, লেন্থের উপর এবং টাইমের উপর। তাহলে ভরবেগ সমান সমান হলো ভরের মাত্রা কত, ভর গুণ, এবার এটা স্টেপ 2 অ্যাকচুয়ালি, ফান্ডামেন্টাল যেহেতু কোয়ান্টিটি আকারে লিখছি আমরা, সে সরল ভাগ সময়। স্টেপ 3তে কি, এদেরকে আমরা লিখে দেবো শুধুমাত্র ফান্ডামেন্টাল মাত্রাগুলোর আকারে। সেটা হচ্ছে ভর হচ্ছে এম, সরণ হচ্ছে যেহেতু দৈর্ঘ্য বা কোনো কিছু লেন্থ, সুতরাং এটা হচ্ছে এল, আর সময় হচ্ছে টি। লিখবো কিভাবে? এম, এল রয়েছে, এল থাক, টি নিচে আসলে আমরা টি ইনভার্স। ওকে, এবার দেখো মজা হচ্ছে এখানে, এখান থেকে তুমি সরাসরি ইউনিটটাও লিখতে পারো। ইউনিটটা কি? এম হচ্ছে কিলোগ্রাম, লেন্থ কত? লেন্থ হচ্ছে মিটার, আর এটা সেকেন্ড ইনভার্স। ইউনিটটাও পেয়ে গেলে। তো মাত্রা ব্যবহার কিন্তু ভয়ঙ্কর রকমভাবে প্রয়োজনীয়, তাই না? মাত্রা দেখা যাচ্ছে ভীষণভাবে কাজ করছে। তোমরা মাত্রা যখন ফিজিক্স পড়েছো, বিভিন্ন প্রত্যেকটা চ্যাপ্টারে বিভিন্ন কোয়ান্টিটি মাত্রা বের করতে হয়েছে, ইউনিট বের করতে হয়েছে। মেথড এই একটাই, যত বেশি পড়বে, যত বেশি চ্যাপ্টারগুলোতে প্রথম দিকটা ভালো করে করবে, ইউনিট এবং ডাইমেনশন সম্পর্কে আইডিয়া তত ক্লিয়ার হতে থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে, এটা শুধু একদিনের কাজ না, এটা সবসময় কাজে লাগবে। নেক্সট আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। সে কি জিনিস? সামান্য একটা প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। প্রিন্সিপাল অফ হোমোজিনিটিটা কি জিনিস? এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তাহলে আমরা কি লিখব সেটা আমি লিখে দিই। সেটা হচ্ছে ডাইমেনশন অফ রাইট, সরি অফ লেফট, ইকুয়ালস টু ডাইমেনশন অফ রাইট। ডাইমেনশন অফ রাইট,
অর্থাৎ কোনো একটা ইকুয়েশনের ডান দিকে এবং বাঁ দিকে কি হতে হবে, ডাইমেনশনকে সেম হতে হবে। যদি না হয় ইকুয়েশনটা ভুল আছে, যদি না হয় তবে ইকুয়েশনটা ভুল আছে। এটা মনে রাখতে হবে যে দুপাশের ডাইমেনশন যেন সমান হয়। ওকে, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। খুব সহজ বিষয়, আর কিচ্ছু না। এটার অর্থ একটাই যে বাঁ দিকে যদি লেন্থ থাকে ডান দিকেও লেন্থ আসতে হবে। এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটির উপর দাঁড়িয়েই মোটামুটিভাবে অ্যালজেব্রিক কম্বিনেশনগুলোকে আমরা দাঁড় করাবো। অ্যালজেব্রিক কম্বিনেশন, অ্যালজেব্রিক কম্বিনেশন 4 রকমের। তোমরা সেগুলো জানো, ছোট থেকে করে আসছো, যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। অ্যাডিশন এবং সাবট্রাকশনের মেথড কিন্তু সেম। ধরে নাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান পি। ম্যাথামেটিক্যালি ইট ইজ পসিবল ফর এভরি ভ্যালু, বিকজ এক্স ওয়াই জেড তিনটে হচ্ছে নিউমেরিক্স অর্থাৎ নাম্বার। কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটিস ক্ষেত্রে এক্স ওয়াই জেড এরা হচ্ছে রাশি। এটা তখনই আমরা লিখতে পারবো যখন এক্সের ডাইমেনশন ওয়াই ডাইমেনশনের সমান এবং জেড ডাইমেনশনের সমান, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটে ডাইমেনশন সমান। এবং প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে আমি বলছি যে এই পাশে ডাইমেনশন যা হবে এ পাশে ডাইমেনশন তাই হবে, তার মানে পি এর ডাইমেনশনও একই হবে। তবেই তোমরা যোগ করতে পারবে, আদারওয়াইজ যোগ করা যাবে না। আদারওয়াইজ কোনো ইকুয়েশন ইনভ্যালিড, ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে মানে ইকুয়েশনটা আমাদের ইনভ্যালিড হয়ে যাবে। ওকে, সেকেন্ডলি সাবট্রাকশনের ক্ষেত্রে ধরো এক্স মাইনাস ওয়াই, এটা তো অ্যাডিশন গেল, অ্যাডিশন। এবার সাবট্রাকশন, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কিউ ধরে নাও। সেক্ষেত্রেও এক্স ওয়াই এবং জেড এই তিনটেকেই, সরি কিউ, জেড নয় কিউ, এই তিনটে ডাইমেনশন সেম হতে হবে। আমি এখন এই চিহ্ন দিচ্ছি, তার মানে ডাইমেনশনের কথা বলা হচ্ছে। ওকে, ডাইমেনশনকে সেম হতে হবে, আদারওয়াইজ তুমি যোগ বা বিয়োগ কোনোটাই করতে পারবে না। ওকে, এবার আসি মাল্টিপ্লিকেশন, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলে মনে হতে পারে এক্ষেত্রে। সিগনিফিকেন্ট ফিগার্সের খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিল। মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের রুল একই। এনি কোয়ান্টিটি, কোয়ান্টিটি নয় কোয়ান্টিটিজ ক্যান বি মাল্টিপ্লাইড। যে কোনো কোয়ান্টিটি হতে পারে, অর্থাৎ এক্স এবং ওয়াই মাল্টিপ্লাই করে যে তুমি ধরো জেড পাচ্ছ, কথা কথা এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করে জেড পাচ্ছ, এক্সের যদি ডাইমেনশন অন্য কিছু হয়, এক্স এবং ওয়াইয়ের ডাইমেনশন আলাদা, অসুবিধা নেই, আলাদা। ইভেন ডাইমেনশন না থাকলেও অসুবিধা নেই। এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য, যে তুমি যে কোনো কোয়ান্টিটিকে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। নেক্সট যেটা, সেটা হচ্ছে ডিভিশন। সেম, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ধরে নাও ডাব্লু। এক্ষেত্রেও এক্স আর ওয়াই ডাইমেনশন আলাদা হলেও অ্যালাউড, এটাও অ্যালাউড। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে এটা সুন্দরভাবে কাজ করে। ক্লিয়ার? ওকে, এবার ডাইমেনশনের ইউজ কোথায় আছে? ইউজ, এতক্ষণ যে ডাইমেনশন ডাইমেনশন করা হলো, ইউজটা দেখে না হোক, মানে ব্যবহার। প্রথমত ফিজিক্যাল ইকুয়েশন ঠিক কিনা সেটা মাপা হয়। ফিজিক্যাল ইকুয়েশনগুলো ঠিক কিনা সেটা ডাইমেনশন অ্যানালাইসিস করলে বা ডাইমেনশন চেক করলে তুমি বুঝতে পারবে। 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল ইকুয়েশন ফর্ম করা যায়, ইকুয়েশন তৈরি করা যায়। তোমরা আশা করি এই বিষয়টা সম্পর্কে সামান্য হলেও জানো। বেশ কিছু ফিজিক্যাল ইকুয়েশন যেগুলো শুধুমাত্র ডাইমেনশন অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে। আমরা পরবর্তীকালে যখন সেই জায়গাগুলোতে আসবো আমি আরেকবার উল্লেখ করে দেব। ওকে, আচ্ছা, এক সিস্টেম থেকে অন্য সিস্টেম, ইউনিট সিস্টেম চেঞ্জ, ওয়ান ইউনিট সিস্টেম টু আনাদার সিস্টেম টু অ্যানাদার ইউনিট সিস্টেম, সিস্টেমের কনভার্সন যেটা হয়, কনভার্সন। এক্সামে কিন্তু এখান থেকে ভীষণ প্রশ্ন আসে। তোমাকে একটা বিচ্ছিরি একটা ইউনিট সিস্টেম বলে দিয়ে বলবে যে এইটা যদি এখানকার ফান্ডামেন্টাল ইউনিটস হয়
বা মানের মাত্রা হয়, তাহলে তুমি অমুক সিস্টেমে কি বলবো, অমুক সিস্টেমে তুমি ইকুয়েশনগুলোকে ফর্ম করো, এরকম একটা ইকুয়েশন, এরকম একটা প্রবলেম দিয়ে দেয়। তো কনভার্সনও আমরা করতে পারি এখান থেকে, ক্লিয়ার? বিভিন্ন রকম হতে পারে এটা। এবার আসবো আমরা যেটা, সেটা হচ্ছে খুব মজার বিষয় মনে হতে পারে, বাট ইম্পর্টেন্ট, এবং মনে না রাখলে খুব বিপদে পড়বে, মনে না রাখলে খুব বিপদে পড়বে। তো এটাও মনে রাখো অংশ, মনে রাখো। কি মনে রাখবে? প্রথম কথা, 1 নম্বর পয়েন্ট সেটা, বা এই পয়েন্টটা, নিউমেরিক্যাল যারা রয়েছে, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট ডাইমেনশনলেস হয়, এটা ডাইমেনশনলেস। আচ্ছা, ডাইমেনশনলেস যারা, যারা ডাইমেনশনলেস হলে আমরা লিখবো কিভাবে? ডাইমেনশনলেস লেখার উপায় হচ্ছে M0, L0, T0। এরা হচ্ছে ডাইমেনশন, যে কোনো জিনিস যারা ডাইমেনশনলেস তাদেরকে এভাবে লেখা হয়। যেমন ধরো পাই, √2, এনি নাম্বারস, এরা হচ্ছে ডাইমেনশনলেস। এদের শুধু ভ্যালু আছে কিন্তু কোনো ডাইমেনশন নেই। ওকে, ওকে। নেক্সট, ট্রিগোনোমেট্রিক রেশিও, ট্রাইগোনোমেট্রি, রেশিওস। তারা কারা? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটসেট্রা, এরা যারা রয়েছে, এদের কিন্তু ডাইমেনশন নেই, ডাইমেনশনলেস। তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এই যে ভিতরে সাইনের ভিতরে যারা যারা আছে, বা কসের ভিতরে যারা আছে, এই যে ভিতরে, এরাও ডাইমেনশনলেস হবে, ডাইমেনশনলেস। তবেই কিন্তু তোমার ইকুয়েশন ভ্যালিড। ধরে নাও, একটা জাস্ট এক্সাম্পল ছেড়ে দিচ্ছি, তুমি লিখলে সাইন 3 জুল, এর কোনো মানে নেই, কারণ এর ভিতরে ইউনিট রয়েছে। এটা কেন, কি বৃত্তান্ত, এটা ডিটেলস আলোচনা করার এই মুহূর্তে দরকার নেই। জাস্ট ফর এক্সাম পারপাস জেনে রাখো যে সাইন, কস এবং ট্যান থাকলে তারা নিজেরা যেমন ডাইমেনশনলেস, তাদের ভেতরে যারা রয়েছে তারাও ডাইমেনশনলেস। ইভেন তুমি সাইন বা কসের ভিতরে একটা হাতি ঢুকিয়ে দাও, হাতিকেও এমন কিছুর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে যাতে করে হাতিও ডাইমেনশনলেস হয়ে যায়, বুঝলে না? তো যাই হোক, 4 নম্বর, আমরা কি 3 নম্বরে গেলাম? হ্যাঁ, না, আমরা 2 নম্বর করলাম না, সি। পয়েন্ট সিতে আমাদের আলোচনা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল দিয়ে অনেক সময় দিয়ে দেয়। এক্সপোনেনশিয়ালের ভিতরে যদি কেউ থাকে, যেই থাকুক, এক্সপোনেনশিয়াল নিজে ডাইমেনশনলেস, একই রকম ট্রাইগোনোমেট্রিক রেশিওর মতনই ডাইমেনশনলেস, ভিতরে যে যদি কিছু থাকে সেটাও ডাইমেনশনলেস হতে হবে। একটা এক্সাম্পল করি, তাহলে হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো কীভাবে করতে হয় সেটা একটু আইডিয়া হয়ে যাবে। যখন এক্সপোনেনশিয়াল বা সাইন থাকবে, দুটো একই মেথড। ধরে নাও এক্সপোনেনশিয়াল AX, যেখানে এক্স হচ্ছে মিটার, তাহলে এর কত ভ্যালু হবে, মানে আই মিন ইউনিট কত হবে, ইউনিট এবং ডাইমেনশন কত হবে। দেখো, এটা ডাইমেনশনলেস, এবং ভিতরে এই অংশটা এটাও নিজেও ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস। তাহলে এ এক্স ডাইমেনশনলেস, তাহলে যদি ডাইমেনশনের ফর্মুলা লিখি, ডাইমেনশনলেসের ফর্মুলা মানে হচ্ছে M0, L0, T0, তাই না? তাহলে এক্স এর ডাইমেনশন তুমি জানো, আমি এটাকে বার করে দিচ্ছি। এক্স এর ডাইমেনশন হচ্ছে L সমান সমান M0, L0, T0, এবং তাহলে এ পেয়ে যাচ্ছি আমরা M0, L ইনভার্স T0, ঠিক আছে? ইউনিট কি? 1/মিটার বা মিটার ইনভার্স, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এটা করার একটা অন্যতম কারণ হচ্ছে, যখন আমরা বিভিন্ন কনস্ট্যান্ট বের করতে পারি না, তখন আমাদের এই মেথডটাকে নেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে, এবং সে সময় আমরা সেটাকে ব্যবহার করব। ক্লিয়ার? এটাও ক্লিয়ার যে কোথায় কোথায় ডাইমেনশনলেস হচ্ছে, কোন কোন ফাংশন ডাইমেনশনলেস হচ্ছে, তাই না? আরও একজন আছে যে ডাইমেনশনলেস, কে সে? লগ, লগ অফ সামথিং, সেটা ডাইমেনশনলেস,
অ্যাজ ওয়েল অ্যাজ লেস, অ্যাজ ওয়েল অ্যাজ ভিতরের যিনি আছেন তিনিও ডাইমেনশনলেস। ওকে, ভিতরে যিনি আছেন তিনিও ডাইমেনশনলেস। তো আমরা ডাইমেনশনলেস বিষয়টা তো হয়ে গেল। এইবার আসছি টিপস এবং ট্রিক্স, যেটা এক্সামে যেটা মনে রাখা খুব জরুরি এবং মনে রাখতে পারলে অনেক ফাস্ট হয়, এবং মনে না রাখার কারণে অনেক সময় প্রবলেম আমরা স্কিপ করতে বাধ্য হই। সেই টিপসগুলো কি কি আছে? টিপস অ্যান্ড ট্রিক্স কি সেটা? 1 নম্বর, মনে রাখো রেডিয়ান এবং স্টেরেডিয়ান যেটা বলছিলাম আমরা, এরা কিন্তু ডাইমেনশনলেস। যদিও এরা মানে মূল একক তো নয়, এরা এরা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট, এবং সাপ্লিমেন্টারি ইউনিট যারা রয়েছে তাদের কিন্তু ডাইমেনশন হয় না। 2 নম্বর, 1/μ0 ε0 তার রুট ইলেকট্রিসিটি, এটা হয় ডাইমেনশন অফ স্পিড, কারণ এটা ভেলোসিটি অফ লাইট হয়। ডাইমেনশন অফ স্পিড, যার ডাইমেনশন হচ্ছে কত? L × T⁻⁻1। এটা m0 লিখতেই পারো, অসুবিধা নেই। নাম্বার 3, μ0/ε0 তার রুট, এটা হচ্ছে ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স। এবং 4 নম্বর, যেটা বলতে পারো এটা একটা, সত্যি কথা বলতে এটা একটা খুব বিচ্ছিরি রকমের বিষয় বা ট্রিক বলতে পারো। যদি কখনো কোনো টার্মের মধ্যে তোমার কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির নামে, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির নাম, নাম্বার বা ইন্ডেক্স বা রিলেটিভ, রেশিও এসব থাকে কোন নামে, কোনো নামে যদি এসব থাকে, তারা সাধারণত ডাইমেনশনলেস হয়ে থাকে। ডাইমেনশনলেস হয়। ওকে, এক্সাম্পল বললেই তো হবে না, এক্সাম্পল ছাড়া কিছু চলে? এক্সাম্পল দিতে গেলে আমাকে প্রথমেই যেটা নাম করতে হবে নাম্বার দিয়ে, সেটা হচ্ছে রেনল্ডস নাম্বার। কি জিনিস? যারা পড়েছো ভালো কথা, যারা পড়োনি তারা ভবিষ্যতে পড়বে। আচ্ছা, আমার কি নাম্বার গেল? ইন্ডেক্স, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, রিফ্রাক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ, রিলেটিভ দিয়ে অনেক কিছু আছে। রিলেটিভ ডেন্সিটি। ওকে ওকে, রেশিও, রেশিও কে আছে? পয়েন্টস রেশিও। দেখো, এগুলো হয়তো সব তোমরা চেনো না, এখন অব্দি হয়তো অনেকে জানো না এটা। যারা জানো তারা এটা কিন্তু ইমিডিয়েটলি করে দিতে পারবে। কোশ্চেন আসতেই পারে যে 3খানা বা 4খানা অপশন দিয়ে বলে দিল যে কোনটা ডাইমেনশন লেস, অথবা বলে দিল যে কোনটা ডাইমেনশন যুক্ত। তাহলে তোমাকে দেখে নিতে হবে নাম্বার, রিলেটিভ, নাকি ইন্ডেক্স, না রেশিও। যদি এই কটা থাকে তাহলে তাদের কিন্তু প্রথমে বাদ দিতে হবে। ওকে ওকে, এবার যখন আমরা এই ধরনের প্রবলেম করে থাকি তখন একটা বড় সমস্যার সম্মুখীন হই আমরা, সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন মনে থাকে না। মনে রাখতে হবে কয়েকটা ডাইমেনশন, অবভিয়াসলি মনে রাখতে হবে। ব্রহ্মাণ্ডে এত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তাদের সম্ভব ডাইমেনশন মনে রাখতে গেলে নিজের নাম মনে থাকবে না। তো যাই হোক, ইম্পর্টেন্ট ডাইমেনশন কয়েকটা, ইম্পর্টেন্ট ডাইমেনশন মনে রাখতে হবে। সবসময় পরীক্ষার হলে ডিরাইভ করা সম্ভব নয়, এই কথাটা মাথায় ঢুকে নাও। সবসময় সম্ভব হবে না, কারণ সময়ের একটা ব্যাপার থাকে না। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট খুব ইম্পর্টেন্ট এটা। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ডাইমেনশন কি হবে জানো? অনেকে জানো, এটা বের করার পদ্ধতিও জানো। m−L³ T⁻²। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এক্সাম বের তুমি করে নিতে পারবে, কিন্তু মনে রাখতে হবে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা আবার কি জিনিস? যারা জানো তারা জানো, যারা পড়েছো এটা তারা পড়েছো। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অসুবিধা হওয়ার কথা নয়। আরেকটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। গ্যাস কনস্ট্যান্ট যারা থার্মোডাইনামিক্স কিছুটা পড়েছো তারা জানো এটা। গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্টের ডাইমেনশন কি? গ্যাস কনস্ট্যান্ট ডাইমেনশন হয় এম এল স্কোয়ার, এটা মজা দেখতে পাবে, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। দেখো পাঁচখানা কোয়ান্টিটি রয়েছে, 1 2 3 4 5, পাঁচটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে গ্যাস কনস্ট্যান্টের মধ্যে। হোয়াই ইটস ইম্পর্টেন্ট। এবং আরও একটা জিনিস যেটা খুব এক্সামে বারবার এসেছে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। সাধারণত এটাকে লেখা হয়েছে ইটা দিয়ে, খুব কমন। আচ্ছা, এটাকে লেখা হয় জি দিয়ে, ক্যাপিটাল জি। এটাকে লেখা হয় এইচ দিয়ে, এটাকে লেখা হয় ক্যাপিটাল আর এ। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এর ডাইমেনশনটা আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স। মনে থাকবে? এই যে বিষয়গুলো তোমরা খাতা পেন্সিল নিয়ে অবশ্যই হয়তো করে ফেলেছো, যদি না করে থাকো এটা পজ করে নোট ডাউন করতে পারো, এবং সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় যদিও। যাই হোক, এইটুকু হচ্ছে আমাদের ইউনিট ডাইমেনশনের মূল বিষয়, জিস্ট। এই দুটো চ্যাপ্টারে আমরা নেক্সট ডে যেটা শুরু করবো সেটা হচ্ছে প্রবলেম। আজকে আমরা একটা ওয়ান ফ্লিপ কোর্স করলাম, মানে ওয়ান ফ্লিপ একটা ক্লাস, যেটার মধ্যে আমরা গোটাটাকে একটানে বের করে দিলাম। নেক্সট দিন আমরা প্রবলেম সলভ করব। ওকে ওকে, ততদিন অবধি, নেক্সট ভিডিও আসা অবধি তোমরা এটা ভালো করে আগে বুঝে নাও। দেখো বইয়ে অনেক প্রবলেম রয়েছে, বিভিন্ন বই আছে তোমাদের কাছে, সলভ করতে পারো কি না, জাস্ট এই ট্রিকগুলো এবং এই মেথডগুলো দাঁড়িয়ে জাস্ট ট্রাই ইট। ততদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো, বাই।